তীব্র তো নিজেই জানে না কি চাই ও। তোর কি মেনে নেবে এসব? তোর চাই চাক না কেন, তীব্রকে ওর মেনে নিতেই হবে, কারণ এটাই তীব্র তুরের নিয়তি। নিজের লাইফের ৩৫ বছর এক নজর দেখে নিল তীব্র। সৃষ্টির সেরা জীব মানুষ, কিন্তু অর্থ, স্বার্থ, প্রতিহিংসা, লোভের জন্য কি না করতে পারে। মানুষ বলতেই স্বার্থপর, সবাই যে যার স্বার্থ বোঝে, স্বার্থের বাইরে কেউ নেই। ওই লোকগুলো স্বার্থ ছিল প্রপার্টি, যার কারণে মরতে হলো বাবা মাকে। তীব্রের স্বার্থপরতার জন্য তুরকে বন্দী হতে হলো। তুর কি নিঃস্বার্থ ছিল? না, কারণ ও ভালোবাসা নিজের সন্তানের স্বার্থে তীব্রের কাছে ফিরেছিল, ওর বাবা মা মেয়ের ভালোর জন্য। তো আর নিজের দোষ ঢাকতে কাকে দোষ দেবে? কেউ তো ধোয়া তুলসী পাতা না, সবাই তো একই স্বার্থপর। কথাগুলো ভেবে বেলকানিতে দাঁড়িয়ে নিচে সুইমিং তোর টায়ানের দিকে তাকিয়ে কফিতে চুমুক দেয় তীব্র। কথাগুলো মনে পড়তেই আরেকটা ভাবনা ওর মাথায় আসে। ও যা করেছে সেটা কি শুধুই নিজের প্রপার্টির জন্য ছিল? তাহলে তুরকে ছেড়ে না দিয়ে শত অবহেলা সহ্য করে তুরের কাছে পড়েছিল, সেটা কি শুধুই স্বার্থ ছিল? তাকে তুর পালিয়ে যাওয়ার পর ওর জন্য পাগল হয়ে পথে পথে তীব্র খুঁজে বেরিয়েছে, তার স্বার্থ ছিল। তখন তো মাথায় এটাও ছিল না তুরের কাছ থেকে ওর কি চাই, মানে একটাই চাওয়া ছিল, শুধু তুরকে চাই। হ্যাঁ, এটাও ঠিক, তীব্র যা করেছে সব প্রপার্টির জন্য, কিন্তু ওর কি আদৌ তাতে চাহিদা ছিল? মানে সবটা কি লোভে পড়ে করেছিল? তীব্র নিজেও জানতো না ওর বাবাকে। সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করলেও ওর বেড়ে ওঠা সাধারণ আর 5টা ছেলের মতোই ছিল, তেমন কোনো চাহিদা ছিল না। কিন্তু তীব্র যখন নিজের পরিচয় জানতে পেরেছে, এটা ভেবে কখনোই খুশি হতে পারেনি যে ও একজন বিলিয়নিয়ার বাবার সন্তান, বরং অভিশাপ মনে হয়েছে প্রপার্টির জন্য। এই প্রপার্টির জন্য মাকে হারাতে হয়েছে, বাবার থেকে দূরে থাকতে হয়েছে একটা নির্দোষ মেয়েকে। তবু যখন মেয়েটাকে ভালোবেসেছে, মেয়েটার মতো করে সব শাস্তি মাথা পেতে নিতে চেয়েছে, শুধুমাত্র এই প্রপার্টির জন্য পারেনি ভালোবাসার মানুষকে সুস্থ করতে, তার পাশে থাকতে। চলে যেতে হয়েছে তীব্রকে। ভালোবাসার মানুষকে সুরক্ষা দিতে তাকে কয়েদির মতো আটকে রাখতে হয়েছে। নিজের সন্তানের সুরক্ষা দিতে পালিয়ে বেরিয়েছে। এখন প্রশ্ন এটা হতে পারে, তীব্র কেন সবকিছু ছেড়ে গেল না? যদি লোভ না ছিল তাহলে সব ছেড়ে দিত। তাহলে তীব্র তা কেন করলো না? আপাতত কেউ দেখবে না সে কারণ। যখন বাবার এত প্রপার্টি পেয়েছে, তবু ওর নিজের স্বপ্নটা শেষ করেনি, ডাক্তারিকে বেছে নিয়েছে। বিজনেসের কাজ আর দুটোর মাঝে ব্যালেন্স রাখাটা যে সহজ ছিল না ম্যাম। সেটা সম্ভব হয়েছে ঋদ্ধ, ম্যানেজার আর ওর বন্ধুদের জন্য। তীব্র যখন প্রপার্টি ভাগ করার উইল পেয়েছে, চেয়েছে সব ছেড়ে নিজের মতো করে একটা সিম্পল লাইফ লিড করবে, কিন্তু তা করতে পারেনি শুধুমাত্র বাবার ভরসার মূল্য দিতে। কারণ ওর বাবার তৈরি করা কোম্পানির সাথে জড়িয়ে আছে হাজার হাজার মানুষের জীবিকা। বাবার বিজনেসের স্টাফ, ওয়ার্কার, সাথে নিজের তৈরি হসপিটালের সবার জীবিকার দায়িত্ব। হঠাৎ করে এতদিনের সব দায়িত্ব ছেড়ে আবেগের বসে যেতে পারত না। বাস্তবতার কাছে আবেগের স্থান যৎসামান্য। বাস্তবতা অনেক কঠিন, কখনো কখনো বৃহৎ স্বার্থে ক্ষুদ্র বিসর্জন দিতে হয়। ওই মুহূর্তে তীব্র বাধা ছিল নিজের প্রপার্টি বাঁচাতে, কারণ যারা তীব্রের শেয়ার চাইতো তাদের শুধু এসআর কোম্পানির টাকা দরকার ছিল। কোম্পানি নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। আর তীব্রের হাত থেকে সব যদি ট্রাস্টে বা শেয়ার হোল্ডারদের কাছে চলে যায়, তাহলে এসআর কোম্পানি অ্যান্ড হসপিটাল বন্ধ হয়ে যেত, সাথে বন্ধ হয়ে যেত হাজার মানুষের মুখের খাবার। বাবার সমস্ত পরিশ্রম ত্যাগ মিথ্যা হয়ে যেত, মায়ের মৃত্যু ব্যর্থ হয়ে যেত। নিজেকে কাপুরুষ মনে হচ্ছে, প্রাণের ভয়ে বাবার পরিশ্রম আরেকজনের হাতে তুলে দিয়েছে। ছোট হয়ে যেত নিজের চোখে। এসব বাদ রেখেও যদি তীব্র প্রপার্টি ছাড়তে চাইতো, তাতেও লাভ হতো না, কারণ ওয়ারিশ হিসেবে তীব্রকে কেউ ছাড়তো না। ওকে মরতেই হতো। দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, চাইলেও পারত না জীবন মরণের এই পাশা না খেলে। ওকে এই খেলা শেষ করতেই হতো। তার দুটো পথ খোলা ছিল ওর কাছে। এক, ওকে সবটা ছেড়ে স্বার্থপর হওয়া, তাই তীব্র দ্বিতীয় পথ বাছে। স্বার্থপরতার তখন খুব বেশি দরকার ছিল। তুরের দোষ ছিল না ঠিকই, কিন্তু এতগুলো মানুষের কথা চিন্তা করে বাধ্য হয়ে বলি দিতে হয়েছিল তুরকে। তোয়ার জন্য যতদিন ওকে আটকে রেখেছিল, ঠিক ততদিন ওর সাথে রূঢ় আচরণ করেছে তীব্র। কিন্তু যেদিন থেকে তুরকে নিজের সাথে জড়ানোর চেষ্টা করেছে, সেদিন থেকেই বদলে নিয়েছে নিজেকে। নিজের সবটা উজাড় করে ভালোবেসেছে ওকে। ওর সব চাওয়া পাওয়া পূরণ করতে চেয়েছে। স্বার্থের জন্য সবটা করলেও ভালোবাসাটা স্বার্থ ছিল না।
তবু ও তুরের কাছে দোষী, যা কখনোই অস্বীকার করেনি। রেজিস্ট্রির কথা তুরকে জানাতে পারতো না, তাহলে ওকে আনার ইতিহাস নয় মিথ্যে বলতে হতো, যা আরো কিছু পাপ বোধ সৃষ্টি করত তীব্রের মনে। আর সত্যিটা বললে তুর কখনো মেনে নিত না। তাই তীব্র নিরুপায় হয়ে তুরের কাছে রেজিস্ট্রির কথা চিপে যায়, কিন্তু তুরকে শান্তি দেবার জন্য আবার বিয়ে করতে চায়। নিজের পাপ পুণ্যের হিসাব কতটা নির্ভুলভাবে করেছে জানে না তীব্র, তবে নিজ বিচারে অন্যায় শুধু ও তুরের সাথেই করেছে, যা শাস্তিও পেয়েছে। আর আজ ওর জীবনের সমস্ত প্রাপ্তি ওর কাছে, যদিও তার জন্য অনেক যন্ত্রণা পেতে হয়েছে। তাতে কি, যে ভালোবাসায় কষ্ট নেই তার মূল্য কি? সহজ প্রাপ্তি যে কোনো জিনিসের মোহটা কিছুক্ষণের মধ্যেই কেটে যায়, আর সাধনা থেকে যে প্রাপ্তি হয় তা সারা জীবনের জন্য মনে গেঁথে যায়। হ্যাঁ, তোর ওর জীবনের সাধনার সমান, সাধনা ফলই দূর। নিজের ভাবনা থেকে বেরিয়ে কফির মগে চুমুক দিতে দিতে নিচে সুইমিং পুলে দূর তায়ানকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে তীব্র। তায়ান নিজের মহাকার্যে ব্যস্ত হয়ে খেয়ালহীন হলেও তুরের উপরের দিকে চোখ পড়তেই দেখে তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে, যেন শিকার ধরার জন্য শিকারী লক্ষ্য স্থির করেছে কোথায় আঘাত করা যেতে পারে, কোন আঘাতে শিকার দ্রুত ধরা পড়বে। ওর দৃষ্টি যে শুধু তুরের দিকে তা বুঝতেও বেগ পেতে হচ্ছে না তুরের। তীব্রের এমন চাহনিতে অস্বস্তি হচ্ছে, না চাইতেও নিজের শরীরের টি শার্ট ঠিক করে নড়ে চড়ে বসলো দূর, যেন অচেনা কোনো লোক ওর উপর বদ নজর দিচ্ছে, চোখ দিয়ে গিলে খাবে। তুরের এই কাণ্ডে হাসি পেল তীব্রের, চুমুক দিতে গিয়েও কফির মগ সরিয়ে নিল মুখ থেকে। তা দেখে আর চোখে ওর দিকে তাকানো তুরের রাগটা যেন আরো বেড়ে গেল। আর তীব্র আর পারল না তুর, ও রেগে তীব্রকে উদ্দেশ্য করে চেঁচিয়ে তায়ানকে বলল, এই দেখ তো, আশেপাশে কোনো হলুদ রঙের হাফ ড্রেস পরা বাদর দেখতে পাস কিনা, যে লেস কাটা হনুমানের মতো চেয়ে আছে। তুরের কথার মানে উদ্ধার করতে পারে না তায়ান। বাদর ড্রেস পরা, তাও হলুদ রঙের হাফ ড্রেস, আর বাদর হলে হনুমানের মতন কিভাবে যেয়ে থাকবে? কিন্তু পরে ভাবলো তাপাসি যখন বলেছে হতেও পারে। ও আশেপাশে উপর নিয়ে চারদিকে দেখলো, কিন্তু বাদর বা হনুমান কোথাও কিছু দেখতে পেল না। কিন্তু যা দেখলো তাতে কিছুটা অবাক হলো। বাদর বা হনুমান কিছু না থাকলে উন্মুক্ত শরীরে হলুদ রঙের হাঁটু অবধি ট্রাউজার পরে তীব্র দাঁড়িয়ে আছে। তার মানে তাপাসি কি ওর পাপাইকে বলল? ও রেগে গিয়ে উঠে দাঁড়ায়। তুমি কি পাপাইকে বাদর বললে? বাদরের সন্তান বলে কথা, ভালো কেমতে হইব। ফিসফিস করে বলল তুর। কি হলো তাপাসি, বলছো না যে? তুর ওর দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে কাজ করতে করতে জবাব দিল, তোর বাবাকে বলি নাই, আমার বরকে বলেছি। তোমার বর তো আমার পাপাই, মানে তো আমার পাপাইকে বলছো? সন্দিহান তায়ান। এটা শুনে বিরক্তির চোখে তাকায় তুর, বেশ অ্যাটিটিউডের সাথে বলে, তা নিয়ে কোনো সন্দেহ আছে তোর? হুম হুম। তাপাসি চোখ রাঙিয়ে, ওই চুপ কর তো, তোর পাপাই বাদর আর তুই হলি হনুমান। রাম ভক্ত না, সরি, বাদর ভক্ত হনুমান। তীব্র উপর থেকে ওদের কথা শুনছে, কিন্তু কিছু বলার নেই। তুর যতই ওকে আদর করুক, তায়ান তো বাবা পাগল। তাও যদি তুর ওর সাথে শান্তিতে থাকতো। তীব্রকে নিয়ে হিংসে করে বিধায় আরো বেশি ঝগড়া হয় দুজনের। সো মা ছেলের মধ্যে কথা না বলাই ভালো। ছেলে মায়ের মতো ঝগড়ুটে হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এখন ওদের ঝগড়া দেখার সময় নেই। কাল রাতে তুরকে যে থাপ্পড়টা মেরেছে তার ঝাঁঝ যে তীব্রকে সহ্য করতে হবে তা বেশ বুঝতে পারছে। এই যে সে আগের তুর নেই, শুধু ভালোবাসা আগের মতন আছে। তাছাড়া এতদিনের ওর প্রতি উদাসীনতা তা কি এমনি এমনি মেনে নেবে? যাই হোক, জ্বলন্ত কয়লার উপর যখন হাঁটতে হবে তখন কি পায়ে ফোসকা পড়ার ভয় পাওয়া চলে? যখন চলতেই হবে তাহলে অপেক্ষা না করাই ভালো। তোর তায়ানের সাথে কথা কাটাকাটিতে ব্যস্ত, তখনই তীব্র তায়ানের উদ্দেশ্য জোরে বলে উঠল, পাপাই, আমার না একটু কাজ আছে, কি করব? কথাটা শুনে নিজেদের ঝগড়া থামিয়ে তোর তায়ান ওর দিকে তাকায়। তীব্র এক চুমুক কফিতে দিয়ে বলে, তোমরা কি আসো না? তোর তায়ান নিজেদের দিকে চোখাচোখি করলো। বোঝাই যাচ্ছে দুজনেই যেতে নারাজ। তায়ান নিজের কাজ ছেড়ে উঠতে চায় না, আর তোর তীব্রের কাছে যেতে চায় না। কি হলো, কেউ আসবে কিনা? তোর তায়ানের দিকে তাকায়। ও ভাবলেশীন ভাবে কাজ করছে, যেন ও তীব্রের ডাক শুনতেই পায়নি। তায়ানের এমন রূপ দেখে তোর ভারী গলায় বলে, যাও, তোমার পাপা ডাকছে, তুমি তোমার পাপার ছেলে বলে কথা। তায়ান নিজের ভঙ্গিমা অপরিবর্তিত রেখে বলল, তোমার তো বর হয় নাকি, আর আমি বাচ্চা, পাপাইয়ের দেওয়া কাজ পারবা নাকি? তীব্র প্রত্যুত্তর না পেয়ে কি হলো বলতে তায়ান জবাব দিল, পাপাই আমি বিজি, তুমি বরং তাপসীকে বলো
ওর কোনো কাজ নেই, শুধু বসে বসে আমায় ডিস্টার্ব করছে। কথাটা তুলে তোর বিস্ফোরিত চোখে তায়ানের দিকে তাকায়। আমি বসে আছি মানে? তাহলে এগুলো? ওর কথায় পাত্তা না দিয়ে তায়ান বলল। পাপাই আমি আসবো? তীব্র নিজের হাসি চেপে বলল, তোমার তাপাসে আসলেই বেটার হয়, তাহলে কাজটা ঠিকভাবে করা যাবে। এটা বড়দের কাজ, তুমি বুঝবে না। তীব্রের কথায় তায়ান যেন সুযোগ পেয়ে গেল না যাবার। অন্যদিকে ওর কথা তুরের ঠিক মনে হলো না, খটকা লাগলো। এই যে তাপাসি, পাপাই ডাকছে, তোমাকে যেতে বলেছে, যাও। তুর রেগে গিয়ে যাবে না বলে দিল। তা দেখে তায়ান বলল, পাপাই তাপাসি যেতে চাইছে না। কফির মগটা হাতে শক্ত করে ধরে দাঁত কিরমির করতে করতে বলল, ও দাঁড়াও, দেখাচ্ছি মজা। পাপাই তালপাতা সিপাই তো। পাপাই, তুমি জানো তোমার তাপাসে আমার উপর রাগ করেছে? কেন জানো? কেন? কথাটা শুনে তুরের বুক ধুপধুপ করে উঠল। তীব্র যোগে থাপ্পড় মেরেছে, সেটা কি বলবে? আসলে পাপাই। তুর ওর কথার মাঝে বলে ফেলল, কিছু না তাইয়ান। আর এইভাবে কিভাবে? কিছু না, আসলে পাপাই আমি তোমাকে আদর করি, কিন্তু তোমার তাপসীকে তো করি না, তাই কাল রাতে ঝগড়া হয়েছে যে তা আমি তোমার তাপসীকে আদর। আমি আসছি। দ্রুত বলে ফেলল তুর। হ্যাঁ আমি আসছি, তাইয়ান তুই কাজ শেষ কর। তুর রেগে বাড়ির ভেতরে চলে এলো, আর তাইয়ান ওখানেই নিজের কাজে ব্যস্ত। তুরকে বাড়ির ভেতর আসতে দেখে তীব্র নিজের ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে কফিতে ঠোঁট ছোঁয়ালো। তারপর কাপের দিকে তাকিয়ে বলল, গরম কফিতে ফু দিয়ে ধীরে ধীরে ঠান্ডা করে খাওয়ার স্বাদই আলাদা। আর অতিরিক্ত ঠান্ডা হলে হয় এক নিমিষে খেতে হয়, আর নয়তো গরম করে। আর তাতেও যদি কাজ না হয় তাহলে। রুমের ভেতর এসে শুধু এতটুকুই বলতে পারলো, সমস্যা কি আপনার? নিজের ছেলেকে এটা বোঝাচ্ছেন ওর মা ওর উপর হিংসে করে, ওর বাবাই ওর আদর খাও? কথা শেষ হবার আগেই তীব্র তুরের দিকে ঠান্ডা কফি ছুঁড়ে মারে, যা ওর মুখের উপর পড়লে খেপে যায় দূর। করছেনটা কি মিস্টার সৌহার্দ্য রায়হান? আমি আপনার সার্ভেন্ট নই। চিৎকার করে বলল দূর। তীব্রর কথার কিছুটা ভ্রু কুচকে ধপ করে বিছানায় বসে দুপাশে হাত রাখলো। সৌহার্দ্য রায়হান, নট ব্যাড। তো রাগে ফোঁসফোঁস করতে করতে অন্যদিকে মুখ ঘোরায়, দাঁত কিরমির করে চাপা গলায় বলল, আপনি যেমন সবাইকে তীব্র নামে ডাকার অনুমতি দেন না, সেটা শুধু আপনার বন্দিনীর জন্য, তেমন আমিও। তীব্রের ঠোঁটের কোণে হাসি রেশে আসলো, কিন্তু তোর অন্যদিকে তাকানোর কারণে তা দেখতে পেল না। তীব্র কিছুটা ব্যঙ্গাত্মকভাবে জিজ্ঞেস করলো, ঠিক তীব্র ডাক্তার শুধু আমার বন্ধুদের জন্য, তাহলে তুমি? তেমন আমিও। তীব্র ডাক আমি শুধু তাকেই দিতাম যে আমাকে পাগলের মতো ভালোবাসতো, সে আপনি নন। তাই আমার মুখে তীব্র ডাক শোনার অধিকার আপনার নেই। আপনি যদি ভেবে থাকেন তুর আপনার হাতের পুতুল, আপনার জন্য দেশ ছেড়েছে, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সব ছেড়েছে, আপনি তাহলে ভুল করেছেন। আমি কোনো কিছু সৌহার্দ্য রহমান বা কারো কথাই করিনি। আমি সব কিছু ছেড়েছি, এখানে এসেছি আমার সন্তান তাইয়ান আর আমার ভালোবাসা তীব্রের জন্য, নিজের সবটা দিয়ে ওদের ভালো রাখার জন্য। এবার তুর ওর দিকে তাকায়। তীব্র সিরিয়াস হয়ে ওর কথাগুলো থুতনিতে ভর দিয়ে শুনছে। তা দেখে তুর আত্মভিমানী কণ্ঠে বলে উঠল, আর সে যদি আমি আমার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষটিকে না পাই, যদি তার সব কিছু আমায় ঘিরে না হয়, আমি যদি তার কাছে আনন্দদায়ক না থাকি, তবে একটা কথা মনে রাখবেন ডক্টর রায়হান। নিশ্চুপ তীব্র নির্বাক হয়ে ওর কথা শুনছে। মনে রাখবেন তুর আর আত্মসম্মান হারিয়ে আপনার দাসী হয়ে থাকবে না। তোর? আমার কথা শেষ হয়নি। তীব্র নামে ডাকতে গিয়েও থেমে গেল, দু চোখ বন্ধ করে শক্ত হয়ে বলল, যখন তীব্রকেই পাবো না, তাহলে এখানে থাকা আমার জন্য সুখকর নয়। যেহেতু তাইয়ান আমাকে ছাড়া থাকতে পারবে না, তাই আমি ওর খুশিতে এখানে আপনার সাথে থাকবো। তবে মনে রাখবেন সেটা শুধুমাত্র আমার সন্তানের জন্য। তীব্র উঠে তুরের মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রাখে। মানে তুমি বলতে চেয়েছো আমাকে তোমার দরকার নেই? কথাটা শুনে আরো খেপে গেল তুর। তীব্র খালি গায়ে থাকার কারণে রাগের দুহাতে তীব্রের কাঁধে নখ বসিয়ে তীব্রকে কাছে টেনে বলে, আমি তো বলিনি আমার দরকার নেই। আমার দরকার তবে আপনার নয়, তীব্রর। তীব্র ওর চোখে প্রচন্ড ক্রোধের অগ্নি দেখতে পাচ্ছে, যেন তুর পারে না এখনই ওর অশান্ত মনের ক্ষোভের আগুন নেভাতে, তীব্রকেই না জ্বালিয়ে দেয়। তুরের মনের এই তাপ যেন তীব্রের হৃদয় শীতল করে দিচ্ছে, কিন্তু তীব্র প্রশান্তির সে আভাস মুখে ফুটিয়ে তুলতে নারাজ, তাই মুখের বিস্ময়ের ভাব অপরিবর্তিত রেখে বলল, ভেবে দেখো তোর,
সত্যি তীব্রকে চাও তো? মাথা নাড়াই তুর। হ্যাঁ, আমি আমার তীব্রকে চাই, সৌহার্দ্যকে না। যাকে আমি ভালোবেসেছি, যার ঘুমের সঙ্গী আমি ছাড়া যার জীবনের মানে শূন্য। সে যে কোনো মূল্যে আমাকে চায়, সেই তীব্রকে আমার চাই। তীব্র কিন্তু কোনো কিছু সহজভাবে চায় না, বুঝতেই পারছো, জানোই তো। আর আমি তো বলেই দিয়েছি, তীব্র শুধু তার বন্ধনের জন্য। তুরের কানের কাছে গিয়ে বলে, আর তীব্রের বন্ধনে হলে অনেক বেশি কষ্ট সহ্য করতে হবে, না হলে তীব্রকে পাবে না। কথাটা শুনে নিজেকে আটকাতে পারল না তুর। প্রচন্ড রাগে এক হাতে তীব্রের গলা পেঁচিয়ে গলার নখ বসিয়ে ডান হাতে তীব্রের গাল চেপে ধরে। আপনার কি মনে হয় তোর ননির পুতুল হালকা টোকায় ভেঙে পড়ে যাবে, নাকি কাঠের পুতুল যে আপনার কথায় নাচবে? মাথা নাড়াই তীব্র। স্বেচ্ছায় বিয়ে করতে রাজি হয়েছি বলে মনে করবেন না আপনাকে ছাড়া তোর থাকতে পারবে না। আর 5 বছরে তার প্রুফ করে দিয়েছি আমি। নেহাত তাইয়ান ছিল, না হলে। তীব্রের গাল ছেড়ে ওর বুকে ধাক্কা দিয়ে নিজে থেকে দূরে সরিয়ে দেয় তুর। আচমকা তুরের এই কাণ্ডে অচেতন তীব্র নিজেকে সামলাতে না পেরে ছিটকে বেডে পড়ে যায়। একটা কথা মনে রাখবেন মিস্টার সৌহার্দ্য রায়হান, তোর নিজের ভালোবাসার জন্য সব কিছু করতে পারে, নিজেকে বাঁচাতেও জানে, কাউকে মারতেও। আর তোরের ভালোবাসাও হাটবাজারে বিক্রয় করা মোয়ানা, যে চাইলে কিনে আনতে পারবেন। কি চাও তুমি? আমি কিছু চাই না, যেহেতু আমাকে আপনার প্রয়োজন নেই, তাই কারো অপ্রয়োজনে কিছু হতে চাই না আমি। আমার ব্যাপারে আর আপনাকে উদাসীন থাকতে হবে না। আপনি শুধু তাইয়ানের জন্য আমাকে বিয়ে করেছেন। সো আমার ভ্যারাইটি যাতে আছে, আমি শুধু সেই কাজই করব। এখানে শুধুমাত্র তাইয়ানের মা হয়েই থাকবো। কথাগুলো বলে তুর চলে যেতে নেয়। তখনই তীব্র বিছানা থেকে উঠে ওর হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। আর যদি কখনো তোমার থেকে হাত বাড়াই তো? তোর শান্ত মুখ ভঙ্গিতে তীব্রের হাত সরাতে সরাতে জবাব দেয়, সেই ভুলটা কখনোই করবেন না। আমি কারো মুহূর্তের নই, জীবনের প্রয়োজন হতে চাই। তুমি বাধ্য আমার কাছে, স্বেচ্ছায় বিয়ে করেছে আমাকে। তাহলে বাধ্য করে দেখার, তা না তো করিনি। তবে একটা কথা মনে রাখবেন, তোর স্বেচ্ছায় আর আপনার কাছে যাবে না। কথাটা বলে চলে যেতে নিলে তীব্রকে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। বাধ্য করে মানে যাও না তুমি? আমি শুধু এটাই আপনাকে বললাম, আমি কারো অবহেলার পাত্রী হয়ে না, তাইয়ানের মা হয়ে থাকবো। সো আপনার আরও সুবিধা হবে, কষ্ট করে আমাকে এড়িয়ে চলে যেতে হবে না, কারণ আমি নিজেই আপনার থেকে দূরত্ব বজায় রাখবো। ওরা আর কিছু বলতে যাবে তার আগেই শুনতে পায় তাইয়ানের গলা। তোমরা কি করছো? দরজার দিকে তাকিয়ে দেখে তাইয়ান দাঁড়িয়ে আছে। এবার দুজন নিজেদের দিকে তাকায়। দুজন দুজনের খুব কাছে একে অপরকে ধরে আছে। ব্যাপারটা বুঝতেই দুজনে ছিটকে সরে যায়। তাইয়ান ভেতরে ঢুকতে ঢুকতে বলে, কি হলো? কি করছিলে তোমরা? আর পাপাই তুমি কি কাজের জন্য রেখেছো? তাপসী সেই কখন এসেছে? তোর কি বলবে বুঝতে পারছে না। তখনই তীব্র বলে, আরে আমার কাজ তো শেষ, কিন্তু তোমার তাপসের চোখে কিছু পড়েছে, তাই বের করে দিয়েছিলাম। তীব্রের কথা শুনে তাইয়ান দৌড়ে তুরের কাছে যায়। কই দেখি কি ঢুকেছে, আমি বের করে দিচ্ছি। ছেলের এমন কাণ্ডে অবাক তুর। তাইয়ান এতটা পাগল হয়ে গেছে। তাইয়ান, তাইয়ান, আমি ঠিক আছি, নেই চোখে কিছু, তুই চল আমার সাথে। তায়ানকে জোর করে নিয়ে যায় সেখান থেকে। ও যেতে তীব্র বিছানায় বসে নিজ মনে হেসে দেয়। তোমার এই রূপটা আমি দেখতে চাই তোর। আমি কখনো চাই না তুমি নিজে থেকে আমার বাধ্যতা স্বীকার করো। আমি নিজের মতো করে তোমায় বাধ্য করতে চাই আমি ভালোবাসতে। বাধ্য করে দেখাতে বলেছ, এখন আর আমার দোষ কোথায়? তোর তায়ানকে নিয়ে বাইরে এলে একজন স্টাফ এসে তোরকে ইংরেজিতে বলে, স্যার আপনাদের নিয়ে বাইরে যাবে, তাই আপনাদের ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিতে বলল। কিন্তু কোথায় যাবে? দুঃখিত, সেটা আমাকে বলা হয়নি, আমাকে শুধু আপনাদের জানানোর কথা বলা হয়েছে। তোর আর কিচ্ছু জিজ্ঞেস করতে গিয়েও করলো না। আচ্ছা আপনি যান। মনে চলে যেতে তোর আপন মনে বলল, কোথায় যাবেন উনি? তখনই দেখে তাইয়ান নেই। ও দৌড়ে বাড়ির ভেতর ঢুকে গেল। ওর পিছে তুরও যায়। তাইয়ান দৌড়ে পাপাই বলে একদম তীব্রের কোলে। খুশিতে গদগদ হয়ে কোলে উঠেই হাত পা ছাড়াতে ছাড়াতে বলল, পাপাই আমরা কি ওই বাড়িতে যাচ্ছি? ইয়েস, আমরা ওইখানেই যাচ্ছি। তাহলে তো এবারও ড্রাইভ করব। তীব্র কিছুটা ভাবান্বিত মুখ করে বলল, আমার পাপাই যখন চায় তখন। থ্যাংক ইউ সো মাচ। কবে যাব? রেডি হয়ে দুপুরের আগে। ওকে। তীব্রের গালে চুমু দিয়ে
কোল থেকে নেমে দৌড়। তখন তুর আবার রুমে ঢোকে। কোথায় যাচ্ছি আমরা? তীব্র ভাবলেশীন ভাবে জবাব দিল, গেলে দেখতে পাবে। কিন্তু সবসময় তো প্রশ্ন করো কেন? গেলে দেখতে পাবে। ওখানে নিয়ে বেঁচে দেবো না তোমাকে, চিন্তা করো না। আপনার কোনো বিশ্বাস নেই, দিতেও পারেন। কথাটা শুনে কিছুটা গায়ে লাগলো তীব্রের। মানে? কিনেই তো এনেছিলেন কোনো এক জায়গা থেকে, তাই ভয় হয়। তীব্র আর কথা বাড়ালো না। ওখানে বেশ কিছুদিন থাকবো। তোমার যা যা লাগবে প্যাক করে নাও। আমার আর তায়ানেরটাও না করলেও হবে। তুমিও না চাইলে করতে হবে না, তোমার সব কিছু সেখানে আছে। মানে? আগে তো সেখানে ছিলে, তাও যাই হোক, তবুও যা যা লাগবে সাথে নিয়েছো। তুর্কি আর কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল। দুপুরের দিকে সবকিছু নিয়ে রেডি হলো যাওয়ার জন্য। তুর এখনো জানে না কোথায় যাচ্ছে, আর জেনেও তেমন লাভ নেই। এটা অস্ট্রেলিয়া, বাংলাদেশ নয় যে কোনো জায়গার নাম বললে চিনতে পারবে। তায়ানকে জিজ্ঞেস করেছিল, কিন্তু তায়ান যা ব্যাখ্যা দিয়েছে তা ও বুঝেছে কিনা তাতেই সন্দিহান তুর। তীব্র ড্রাইভারের সাথে সামনে বসেছে, তুর তায়ান পেছনের সিটে। তীব্র গ্লাসের আয়নায় তুরকে দেখল। তুর চুল ঠিক করতে করতে আয়নার দিকে তাকাতেই তীব্র চোখ ফিরিয়ে নেয়। এটা দেখে তুর বলল, আমরা কখন পৌঁছাবো? কথাটা শুনে তায়ান মুখে হাত দিয়ে হেসে দেয়, যেন তুর কত বড় একটা নির্বুদ্ধিতার প্রমাণ দিয়েছে। তা দেখে তীব্র ধমকের সুরে বলে, তায়ান। আর কোনো কথা হয় না ওদের মাঝে। গাড়ি চলতে শুরু করে। প্রায় 3 ঘন্টা পর ওরা এয়ারপোর্ট এসে পৌঁছায়। কিন্তু তুরকে অবাক করে দিয়ে ওরা একটা হেলিকপ্টারে ওঠে। তীব্র আর তায়ান নিজেদের আনন্দে মেতে আছে। তুর কিছু বলতে চাইলেও কেউ পাত্তা দিচ্ছে না। নিচে সাগরের বিশাল নীল রঙের উত্তাল জলরাশি। সমুদ্র পৃষ্ঠের কয়েক শত ফুট উপর দিয়ে উড়ে যাচ্ছে ওরা। আনন্দে দিশেহারা করে দিতে পারে তায়ান আর তুর। কিন্তু তীব্র ও স্থবির হয়ে তুরের দিকে তাকিয়ে আছে। তোর চোখের ইশারা করতেই তীব্র হালকা হেসে দেয়, যার উত্তর কিছু না। তোর এই মানুষটাকে যে বুঝবে না জানে, তাই তার চেষ্টাও করলো না। কিছুক্ষণ পর তোর নিজের সামনে দূরে একটা আইল্যান্ড দেখতে পায়। তখনই তীব্র আর তায়ানের প্রস্তুতি শুরু হয়। যদিও আগে থেকে শরীরে কি সব জড়িয়ে রেখেছিল, আর এখন তীব্র আর তায়ান কাঁধে ব্যাগ নিয়ে হেলিকপ্টারের দরজার কাছে গেল। তা দেখে তুর বলল, দুজনের কি পাখি হওয়ার শখ হয়েছে নাকি? লাভ দিলে দিতেই পারো, কিন্তু হাড্ডিকুটি ভাঙলে? কথাটা শুনে তীব্র তায়ান একসাথে হেসে দেয়। তুর তার কারণ উদ্ধারের আগে তীব্র তায়ানকে ধরে লাফ দেয়, আর তায়ান তুরের দিকে ফ্লাইং কিস ছুড়ে বলে, বাই বাই তাপাসি। তাইয়ান? তুর হেলিকপ্টারের দরজার কাছে এলেই হেলিকপ্টারে ওদের সাথে থাকা একজন লোক তুরকে ধরে নেয়। আর একটু হলে পড়ে যেত। উনি তুরকে ধরে ভেতরের দিকে টেনে নিয়ে ইংরেজিতে বলে, ম্যাডাম শান্ত হন, ওনারা স্কিপ ড্রাইভ করছেন। এবার তুর নিজেকে শান্ত করে দেখে নেয়। প্রকৃত ব্যাপারটা উদ্ধার করতে বুঝতে পারে কতটা বোকামি করেছে। তীব্র তায়ান দুজনেই প্যারাশুটের দড়িতে ঝুলছে। দেহে প্রাণ ফিরে পায় তুর। তখনই রাগান্বিত ভাবে বলে, তাইয়ার এইটুকু বাচ্চা ছেলে কিভাবে? ম্যাডাম রিল্যাক্স, আপনি বেশি ভাবছেন। এটা নতুন কিছু নয়, ওনারা সবসময় এমনই করে, তাই ছোটবেলা থেকে এমন অবস্থা। তুর আর কিচ্ছু বলল না। তুরের আগেই তায়ান তীব্র প্যারাশুটের সাহায্যে মাটিতে নেমে এলো। কিছুক্ষণ পর তুরও। হেলিকপ্টার থেকে তুর নামতেই তীব্র আর তায়ান হাই ফাইভ করে। তায়ান ভেঙচি কাটতে তুর রেগে ওদের কাছে যায়। সমস্যা কি তোদের? আমাকে একবার বলতে পারতে। আর এই তুই বেশি বড় হয়ে গেছিস। আর আপনিও বা কেমন বাবা, তীব্র এই ছোট বয়সে? তীব্র শান্ত ভঙ্গিতে বলে, কে একজন একটা কথা বলেছিল, কে শুনবে? তীব্রের কথায় জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় তুর। তা দেখে তীব্র উপহাসের সুরে বলল, যে দেশের মায়েরা বিড়ালের ভয় দেখিয়ে বাচ্চাকে ঘুম পাড়াতে চায়, সে দেশের সন্তানদের কাছে কি করে বাঘ শিকার আশা করা যায়? তুমি সেই মাদের মতো কথা বলছো তুর। ওর কথার উত্তর দিতে পারল না তুর। ছোট বাচ্চাদের সাহস দেখে যারা অবাক হয়, তাদের ভাবনার পরিধি ছোট হয়। এটা আমি আমার বাবার কাছে জেনেছি। একটা কথা মনে রেখো তোর, ছোটবেলায় যে শিক্ষা সন্তান না পায়, বড় হয়ে একটা ছেলে বা মেয়ে কি করে তা নিজে শিখবে। কথা আছে না, হলে 9 আর না হলে 90তেও না। তুর চুপ। একটা কথা মনে রেখো, সব মেয়ে মা হতে পারে, কিন্তু বীর জননী হতে না। তারাই হতে পারে
সন্তানদের আগলায় না, বরং হাত ছেড়ে একা হাঁটতে শেখায়। আপনি কি বলতে চাইছেন নিজের সন্তানদের আগলানো অপরাধ? মাতৃত্ব অন্ধ, কিন্তু এমন মাতৃত্ব কখনোই কাম্য নয় যে সন্তানদের ভবিষ্যৎকে অন্ধকার করে দেয়। বাচ্চা মানুষ পাবে না বলে যে বাবা মায়ের সন্তানদের ছোটবেলায় শির দ্বারা সোজা করতে না দিয়ে ননের পুতুল বানিয়ে রাখে, তাদের সন্তান আর কখনই বড় হয় না। পরিচয়ের ভয়ে হাঁটতে না দেওয়া বাচ্চারা বড় হয়ে বিকলাঙ্গ হয়। তারাই জাতির, সমাজের, পরিবার আর রাষ্ট্রের বোঝা স্বরূপ। তখন সে বোঝাকে তার মা বাবা অভিশাপ গালি দেয়। কিন্তু এটা না ভেবেই এদের ছেলেটির বা মেয়েটির দোষ নেই, দোষ সেই বাবা মায়ের যারা ছোটবেলায় ওদের সাহস ভেঙে বলেছে তুই পারবি না। নিশ্চুপ তোর মাথা নিচু করে আছে। আমার মা দুর্বল মস্তিষ্কের ছিল, যে তোমার মতো ভাবতো, আর আমি আমার বাবার মতো, তাই হলে তার বাবার মতোই হবে। একজন শক্ত চিত্তের মানুষ যে আবেগের দাম দিতে বিবেককে বেছে নেবে। মাথা নিচু করে আছে তোর। টমাস আলভা এডিসন, বাল্বের আবিষ্কারক, যাকে দুর্বল ছাত্র হওয়ায় স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছিল। কিন্তু তার মা, শাহরুখ খানের প্রতি কারো বিশ্বাস না থাকলেও তার ছেলে কিছু করার ক্ষমতা রাখে, তার কেউ স্নেহের দোহাই দিয়ে সন্তানদের আটকায়নি, তাই তার প্রতিষ্ঠিত। এবারও চুপ তোর। কেজিএফ মুভির একটা সিনে মারামারি করার কারণে নায়কের নামে তার মায়ের কাছে লোকেরা বিচার দিয়েছিল। কিন্তু ওর মা কেন মেরেছিল জানো? তুরের মুখ ফসকে বলে ফেললো, কেন? ছেলেকে কুকুরের মতো দল বেঁধে না, একা লড়াই করতে বলেছে, যাতে ওর লোকের সাহায্যের দরকার হয় না, বরং নিজের ছায়া অন্যদের দিতে পারে। তোর চুপ। আগের পিতার বংশ রক্ষার জন্য পুত্র চেয়ে কোনো অন্যায় করতো না, কারণ তারা তাদের স্ত্রীদের দেখে বুঝেছে মেয়েরা দুর্বল হয়। সব মেয়েরা বীর সন্তান গর্ভে ধারণ করার ক্ষমতা রাখে, কিন্তু শুধু জাহানের ইমামের মতো মায়েরা সাহসী শহীদ জননী হওয়ার সুযোগ পায়। আমি তোমাকে সেই মায়ের মতো মা হতে দেখতে চাই তোর, যে নিজের সন্তানকে আগলাবে না, বরং সন্তানকে নিজের রক্ষা কবচ হিসেবে তৈরি করবে। কথাটা শুনে তোর ওর দিকে তাকায়। আমি তোমাকে দুর্বল বলছি না, তবে বাকিদের মতো নিজের অন্ধ মাতৃত্ব দেখিয়ে সন্তানকে বিকলাঙ্গ করুন। তখন আমি না, তোমার সন্তান তোমাকে বলবে, মা তুমি নিজে অসহায় আর আমাকে অসহায় করেছ। তুমি যতটা নিজেকে সাহসী দেখাবে, তোমার সন্তান তার চেয়ে বেশি দুঃসাহসী হবে। তুমি যতটা শক্ত হাতে ছেলেকে সামলাবে, তোমার ছেলে সে জোরের দুনিয়া সামলা দেখাবে। এই জন্য ক্রিকেটার এভিডি ভিলিয়ার্স বলেছেন, সকল সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। এজন্য নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। এবার তীব্র তুরের দিকে তাকায়। আমি তোমাকে তেমন মা হিসেবে দেখতে চাই, তেমন স্ত্রী হিসেবে চাই। তীব্র আর কথা বাড়ায় না, তায়ানের হাত ধরে গাড়ির দিকে এগিয়ে যায়। বিকেল প্রায় শেষের দিকে, গোধূলি নামবে কিছুক্ষণের মাঝে। ওরা গাড়িতে বসলে তুর ওর গাড়ির দিকে এগোয়। গাড়িতে উঠলে কারোর সাথে কারো কথা হয় না। তুর গাড়িতে মাথা হেলান দিয়ে তীব্রের কথাগুলো ভাবতে থাকে। সত্যি কি তাই? তবে তীব্র তো মিথ্যে কিছু বলেনি। যারা ছোট থাকতেই ভাই বোনদের মাঝে নিজেরটা বোঝায়, তারা বড় হয়ে নিজ স্বার্থ বুঝে বাবা মাকে ছেড়ে গেলে দায় সন্তানদের কি করে হয় আর ভাবতে পারে না। সবকিছু খুলে বলা লাগে না, যারা বোঝার এমনি বোঝে। গাড়িতে ওঠার কিছুক্ষণের মাঝে সন্ধ্যা নামে। গাছপালা ঘেরা দ্বীপে সহজেই আসে রাতের হাত ছানি। পরিবেশটা অপরিচিত, কিন্তু তবু দূরের মনে হচ্ছে এই আবহাওয়ার সাথে ও পরিচিত। কিন্তু কিভাবে? কথাগুলো ভাবতে ভাবতে গাড়ি একসময় বিশাল বাড়িতে ঢুকে। তাইয়ান গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়ির ভেতর ঢুকে গেল, কিন্তু তুর পারল না। সবকিছু অপরিচিত, তবু এত চেনা কেন? কেন? তীব্র একজন লোকের সাথে কি সব কথা বলে বাড়ির ভেতর ঢুকতে ধরলেই তুর ওর হাত ধরে। তীব্র ওর দিকে তাকাতেই দেখে তুর বিস্ময় দৃষ্টিতে চারদিকে তাকিয়ে আছে। তীব্র ওর এক হাত ধরে আরেক হাতে তুরের ঘাড়ে হাত দিতেই তুর ওর দিকে না তাকিয়েই বলে, তীব্র, আমি কি এখানে আগে এসেছি? তীব্র কিছু বলল না, আলতো হাসল। ভিতরে চলো, তাহলে বুঝতে পারবে। তোর ভেতরে ঢুকতে যাবে তার আগেই সমস্ত আলো নিভে পুরো বাড়িতে অন্ধকার নেমে পরিণত হলো ভূত বাংলো। আর তোর ভয়ে তীব্রের হাত খামচে ধরল। তীব্র আলতো হেসে বলে উঠল, ভয় কাটাতে হবে নাকি? তোর ওকে ছেড়ে রাগী দৃষ্টি নিক্ষেপ করে। তা দেখে তীব্র গলা পরিষ্কার করে বলে, রেগে যাচ্ছ কেন? আমি তো বলছি যেখানে তাইয়ানের ভয় তুমি কাটাবে। আর কিছু বলতে পারল। তোর রেগে বলল, লাইট কেন চলে গেল? তীব্র কিছুটা আমতামতা করে স্পষ্ট গলায় বলল,
হয়তো কানেকশনের সমস্যা, এখানে ইলেকট্রিসিটি নেই, সব কিছু সোলার প্যানেল দিয়ে তৈরি। আর আমি কি? আচ্ছা দেখছি, আগে চলো তো। তোর কথার আগা মাথা পেল না, কিন্তু তীব্র কি বলল? অন্ধকারের মধ্যে মোম জ্বালিয়ে সাবার নিল তুর। ওর মনে হচ্ছে তীব্র ওকে জব্দ করার জন্য এই সব করছে। যাই হোক, সাবান নিয়ে পিঙ্ক টাওয়ালে নিজেকে আবৃত করে চুল ঝাড়তে ঝাড়তে বাইরে আসে, কিন্তু তীব্রকে বেডে বসে থাকতে দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। আপনি? তীব্র হাতে থাকা কিছু একটা দেখছিল। তুরের আওয়াজে পেছনে তাকাতেই মোমের আবছা আলোয় তুরের জ্বলন্ত মুখটা ওর সামনে আসে। অদ্ভুত এক মোহনীয়তা গ্রাস করে তীব্র, যেন নেশায় পড়ে গেছে। তীব্র নিজের স্থান ছেড়ে তুরের কাছে গিয়ে ওর চিবুক স্পর্শ করে। কেমন নেশায় আসক্ত হওয়া তীব্র তুরের মুখটা নিজের হাতের মধ্যে আবদ্ধ করে কাছে টানতেই তুর ওকে সরিয়ে দেয়। তুরের এহেন আচরণে হুঁশ ফেরে তীব্রের। ও কিছু বলার আগেই তুর বলল, আমি সকালে আপনাকে যা বলার বলেছি তীব্র, তাই দয়া করে আমাকে এমন কিছু করতে বাধ্য করবেন না যাতে আপনার খারাপ লাগে। তুরের এহেন আচরণে হুঁশ ফেরে তীব্রের। নিজেকে সামলে তুরের দিকে তাকায়। তুর নিচের দিকে তাকিয়ে আছে। তুরকে দেখে দ্বিধাগ্রস্ত মনে হচ্ছে, তাই তুরের কথার প্রত্যুত্তর না করে বেরিয়ে যেতে নেয় তীব্র। তখনই তুর ডাকে, তাইয়ান কোথায়? আর আপনি এখনো শাওয়ার নেননি? ওর ডাকে দাঁড়িয়ে গেলে তুর কিছুটা অপ্রস্তুত হয়ে আবার বলে, না মানে এখনো চেঞ্জ করেননি তাই। তাইয়ানকে ফ্রেশ করে দিয়েছে, ও খাবার টেবিলে। অন্ধকার, তাই আমি তোমাকে ডাকতে এসেছিলাম। গম্ভীর কণ্ঠে বলে বেরিয়ে যায় তীব্র। তুর ডাকতে গিয়েও থেমে যায়। কিছুক্ষণ পর তুর তৈরি হয়ে খাবার টেবিলে যায়। অনেকটা জার্নি করেছে, ক্লান্তিতে তাইয়ান ঘুমে পড়ে যাচ্ছে, তাই তীব্র ওকে কোলে নিয়ে খাইয়ে দিচ্ছে। তায়ানকে খাওয়ানো শেষ করে তুরের দিকে চোখ পড়তেই দেখে তুর কিচ্ছু না খেয়ে ওর দিকে তাকিয়ে আছে। তা দেখে চুপচাপ না খেয়ে উঠে যায় তীব্র। তায়ানকে কোলে নিয়ে রুমের দিকে পা বাড়ায়, তাই তুরের পেটেও কিচ্ছু গেল না। রুমে গিয়ে দেখে তায়ানকে বিছানায় শুয়ে তীব্র চলে গেছে। ও গিয়ে তায়ানের পাশে শুয়ে পড়ে। তায়ানকে জড়িয়ে ভাবতে থাকে তখন এর কাজটা ঠিক কিনা। বিয়ের পরে প্রথম তীব্র ওর কাছে এসেছে, আরও পরক্ষণই আবার ভাবলো যা করেছে ঠিক করেছে। যা বলার তীব্রকে আগেই বলেছে, তাহলে কেন নিজেকে দোষী ভাবছে? দোষটা তীব্রের ছিল। ক্লান্তিতে কখন যে ঘুমিয়ে যায় নিজেও জানে না। হঠাৎ করেই ঘুমের মাঝেই নিজেকে শূন্যে আবিষ্কার করে তুর। মাটিতে ভর নেই, শূন্যে ভাসছে। হালকা লাগছে নিজেকে। ঘুম চোখে একটু আঁচটু চোখ খোলার চেষ্টা করে। চোখগুলো ছোট ছোট হয়ে আছে। খুলতে ইচ্ছে করছে না। অদ্ভুত অনুভূতি হচ্ছে। ভালো লাগা নাকি খারাপ লাগা তা হয়তো বলে বোঝাতে পারবে না। কিছুক্ষণ বাদে মনে হলো তুরের থেমে গেছে পৃথিবী। এতক্ষণ উড়লেও এখনো একই জায়গায় দাঁড়িয়ে শূন্যে ভাসছে। অস্বস্তি হচ্ছে, আর পারল না বন্ধ চোখে। এমন অনুভূতির কারণ জানতে আস্তে আস্তে চোখ মেলে তুর। চোখ নিজের আবরণ উপরে তুলতেই আবিষ্কার করে ভয়ঙ্কর নেশায় আচ্ছন্ন দুটো দৃষ্টি। সচকিত হয় তুর। এতক্ষণে অনুভূতির স্বর্গ থেকে মাটিতে পদার্পণ হয়। ও তীব্রের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে শূন্যে ভাসছে। তোর নিজের আশপাশটা দেখে নিল। কোথায় আছে? ও তো তায়ানের পাশে শুয়েছিল। আবছা অন্ধকারে বুঝতে পারছে তীব্র সিঁড়িতে দাঁড়িয়ে আছে। তখনই মেঘ ডাকার বিকট শব্দের সাথে ক্ষণে ক্ষণে রূপলি আলোর সূক্ষ্ম রেখায় আলোকিত হচ্ছে তীব্রের মুখ। তীব্রের দৃষ্টিতে দৃষ্টি পড়তে বুক কেঁপে ওঠে। কেমন এক গভীর মোহনীয় ঘুরেল চাহনি, যা আগে দেখেনি তীব্রের মাঝে। তীব্র, আপনি? তুরের গলা শুকিয়ে আসছে তীব্রের এমন চাহনিতে। মুখগহ্বরের যেন বিন্দুমাত্র তরল অবশিষ্ট নেই কণ্ঠনালী ভেজানোর জন্য। শুষ্ক গলা ভেজাতেও পারছে না। দু একটা ব্যর্থ ঢোক গেলার চেষ্টার শব্দ পেতেই তীব্র ওর মুখটা এগিয়ে এনে ভিজিয়ে দেয় তুরের শুষ্ক ঠোঁট জোড়া। পরম আবেশ ছোঁয়ার তাতে। এই অনুভূতির ব্যাখ্যা তুরের কাছে নেই। ক্রমশ নেশায় মাতাল হয়ে যাচ্ছে। সেই নেশা কাটিয়ে উঠতে চাইলেও মন, মস্তিষ্ক, শরীর কোনোটাই আজ সায় দিচ্ছে না। সবটাই ওর বিপক্ষে। তবুও তীব্রের উষ্ণ ছোঁয়া থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টায়। কিন্তু তীব্রের শার্ট আঁকড়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে নাকি সামলানোর অজানা তুরের।
নেশায় কাতর হয়ে যখন হয়রান তুর, তীব্র কোমলভাবে সরে আসে ওর অধর থেকে। ছেড়ে দিতে আরো জোরে শয়ের টাকড়ে বন্ধ চোখে বড় বড় শ্বাস নিচ্ছে তুর। তীব্র স্নিগ্ধ চোখে তাকিয়ে আছে তুরের বন্ধ চোখের দিকে। পরন্তু তুরের সে অবস্থানে তা দেখে বাঁকা হাসি ফুটল তীব্রের ঠোঁটে। তুর জোরে জোরে শ্বাস নিয়ে বলে উঠল, ছাড়ুন আমাকে তীব্র। তুর আর কিছু বলার আগেই তীব্র নিজের হাত আলগা করে। পড়ে যাওয়ার ভয়ে তৎক্ষণাৎ চিৎকার করে গলা জড়িয়ে ধরে তীব্রের। তীব্রর কানের কাছে মুখ নিয়ে আলতো ঠোঁট ছুঁয়ে বলে, তুমি যখনই তীব্র নামে ডাকো কিছু করতে নিষেধ করো, পাগল হয়ে যায় আমি তা করার জন্য। তাই বেটার এটাই তীব্রটাকে কিছু নিষেধ করো না। নিষিদ্ধ কিছু বেশি চিনতে জানতে চাইতে ইচ্ছা করে। তীব্রের কণ্ঠে অদ্ভুত এক নেশা। তুরকে তা যেন আরো বেশি নেশায় জড়িয়ে দিচ্ছে। আর কথা বাড়ায় না তীব্র, ঠিক একইভাবে ওকে জড়িয়ে ধীর বা সামনে বাড়ায়। তুর দু হাতে গলা জড়িয়ে ধরে তাকিয়ে আছে ওর স্নিগ্ধ চেহারার দিকে। তীব্রের দৃষ্টি সামনে। তুরের মনে একটাই প্রশ্ন উকি দিচ্ছে, তীব্র ওকে নিয়ে কোথায় যাচ্ছে? কিছুটা পথ অতিক্রম করে থেমে যায় তীব্র। তুর এতক্ষণ নীরব চাহনিতে থাকলেও থেমে যাওয়া তীব্রের দৃষ্টি অনুসরণ করে সামনের দিকে তাকায়। মুহূর্তে সে চাহনিয়ে প্রশ্নসূচক হয়ে দাঁড়ায়। তীব্র ওকে সুইমিং পুলে নিয়ে এসেছে, কিন্তু কেন? তাও এত রাতে? ফ্যাল করে তাকিয়ে আছে তীব্রের দিকে। এত রাতে এখানে কেন? যে কোনো সময় বৃষ্টি নামবে। আকাশের যা অবস্থা, তার উপর তায়ান তো রুমে একা। তুরের ঠোঁটটা কিছু বলার জন্য কেঁপে উঠলেই তীব্র ওর মুখ টেনে এনে বলে, বলেছি না, না শুনতে চায় না। তীব্রের নিঃশ্বাস বাড়ি খাচ্ছে তুরের মুখে। ওর এহেন কথায় প্রশ্নমাখা তুরের মুখে উদ্গ্রীবতা প্রকাশ পাচ্ছে, যে প্রশ্নের উত্তর দেবার প্রয়োজন মনে না করে তীব্র। পরক্ষণে তীব্রের ঠোঁটে রহস্যময় হাসি রেখা দেখতে পাই তুর। কারণ উদ্ধারের আগেই চিৎকার করে ওঠে, কারণ তীব্র সুইমিং পুলের জলে ছুঁড়ে মেরেছে ওকে। তুর পানিতে বাঁচার জন্য ছটফট করেছে। তীব্র জানে ও সাঁতার জানে না, তবু এই কাজ কেন করলো? তাহলে কি ওকে মারতে চায়? কিন্তু কেন? তুরের এই অবস্থা দেখে তীব্র ঠোঁটের রহস্যময় হাসি বজায় রেখেই নিজের শার্টের বাটনে হাত দেয়। বা হাতে এক এক করে খুলে নেয় বাটনগুলো। ওদিকে বাঁচার জন্য ছটফট করতে থাকা তুরের শ্বাস শেষ পর্যায়ে চলে এসেছে। আর পারছে না। নিজের শক্তি হারিয়ে সলিল সমাধি স্বীকার করা তুর পরক্ষণেই আভাস পায় পানির উপর ভাসছে। না, পানি থেকে উঠেনি, কিছুর উপর ভর দিয়ে শুধুমাত্র পানির উপর মাথা উঠিয়ে আছে। প্রাণ ফিরে পাই দেহে। জীবন বাঁচানো বস্তুটিকে দু হাতে আঁকড়ে ধরে শ্বাসের গতি স্বাভাবিক করতে চায়। বেশ কিছুক্ষণ এভাবে জড়িয়ে থাকার পর তুর মুখ তোলে, যা দেখে তাতে অবাক হয়, রেগেও যায় প্রচন্ড। রাগে ঠোঁটজোড়া কাঁপছে, চোখের কোণ থেকে গড়িয়ে পড়ছে পানি। তীব্রের বুকে ধাক্কা দিয়ে ছড়িয়ে নিতে চায় নিজেকে, কিন্তু ওকে টেনে শক্ত করে নিজের সাথে মিশিয়ে তুরের গলায় ঠোঁট ছোঁয়ায় তীব্র। ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে তুরকে। তুর ছাড়া পাওয়ার চেষ্টা করলে আরো বেশি উন্মাদ হয়ে যায় তীব্র। ওর এহেন আচরণে তুরের রাগের বহিঃপ্রকাশ হচ্ছে তীব্রের কাঁধে। তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তীব্রের। তুর বেশি পাগলামি শুরু করলে তীব্র নেশা থেকে বেরিয়ে নিজের কাঁধ দেখে। ধারালো নখের আঘাতে রক্ত মিলিয়ে যাচ্ছে পানিতে। ও আরো কাছে টেনে নেয় তুরকে। তুরের এই রূপটাই যেন দেখতে চেয়েছিল। তোর নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই তীব্র বলে ওঠে, নিজের আশপাশটা দেখে নাও, আমাকে ছেড়ে গেলে তুমি কিন্তু বাঁচতে পারবে না। কথাটা শুনে শান্ত হয় ও। তীব্র সুইমিং পুলে মরার কথা বলে অন্য কিছু ইঙ্গিত করছে। তোর যে তীব্রকে ছেড়ে থাকতে পারবে না সেই ইঙ্গিত। পুলের পানি তুরের মুখ পর্যন্ত হলেও তীব্রের বুক পর্যন্ত। ও তীব্রের গলা জড়িয়ে ওর মুখোমুখি। তোর আস্তে আস্তে তীব্রকে ছেড়ে দিলে তীব্র ওর পিঠ জড়িয়ে উঁচু করে নেয় তুরকে। কিছুটা রেগে বলে, মরতে চাও নাকি? ভয় নেই, জানি মরতে দেবেন না। স্পষ্ট উত্তর তুরের। তাতে হালকা হাসল তীব্র। তখনই আকাশ থেকে ঝুমঝুমিয়ে অঝোর বর্ষণ শুরু হয়। এক হাতে তুরকে জড়িয়ে নিজের মাথাটা ঝাড়া দিয়ে বলে, সেদিনের মতোই প্রকৃতি আজ আবার চাইছে তুমি আমার সাথে ভেজাও, আর সেদিনের মতো আজ আমি আবার চাইছি আমার ভালোবাসে তোমায় ভেজাতে। তুরের মুখে বিস্ময়ের ছাপ।
এতক্ষণ পর তুরের খেয়াল হলো যেন 6 বছর আগে সময় আছে। পরিবেশ, পরিস্থিতি সব কিছুই একই রকম, কিন্তু কিভাবে? ও তো তখন বাংলাদেশে ছিল আর এটা অস্ট্রেলিয়া, তাহলে কিভাবে সবকিছুর অনুভূতি একই রকম হয়? ভাবনায় বিভোর তুরকে এক হাতে জড়িয়ে আরেক হাতে ওর চুলের ঝুঁটি খুলে দেয় তীব্র। তুর ওর চোখের দিকে তাকিয়ে আছে, পরক্ষণে স্নিগ্ধ চোখে ওর দিকে চেয়েই পানিতে একটা ডুব দেয় তুরকে নিয়ে। পানিতে তুরের দম বন্ধ হয়ে আসলে তীব্র পানি থেকে ওঠে। তুর মাথা ছাড়লেও চুলগুলো সম্পূর্ণ লেপ্টে আছে মুখে। তীব্র গাল থেকে চুলগুলো সরিয়ে সাঁতরে ওকে পাড়ে নিয়ে বসিয়ে দেয়। তুর রেগে কচ করতে করতে বলে, আপনি জানেন আপনি কত বড় একটা নির্লজ্জ বেহায়া? আমি আপনাকে বলেছি আমার কাছে আসবেন না, আর আপনি? তুরের কথা শুনে হেসে ওঠে তীব্র। তা দেখে তুর কি কর্তব্য বিমূঢ়। ও হাসির কিছু বলেছে? তীব্র পানিতে দাঁড়িয়ে কনুয়ের ভর মাটিতে দিয়ে গালে হাত দেয়। ভাবান্তিত কণ্ঠে বলে, তুমি তো সৌহার্দ্যকে না, তীব্রকে চেয়েছিলে। আর তীব্র কবে তোমার কথা শুনেছে? সে বরাবরের মতোই নির্লজ্জ, বরাবরের মতোই আজকে তোমায় বাধ্য করবে ভালোবাসতে। এই জন্যই আপনি নির্লজ্জ। হেসে উঠে তীব্র। আগেই বলেছে লজ্জা মেয়েদের ভূষণ, আর লজ্জা পেলে নিজের ক্ষতি। তীব্র কখনো নিজের ক্ষতি করে না। এর প্রেক্ষিতে তুর কিছু বলল না। তা দেখে তীব্র বলে বসলো, আমার নির্লজ্জতা যদি তোমার মুখের প্রসন্ন দিয়ে যায়, তবে আমি এমন নির্লজ্জ বেহায়ায় 1000 বার হব, কারণ তোমার প্রসন্নতায় আমি তুষ্ট। তুর আর কিছু না বলে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে সাঁতার কাটতে যায়। তোর সাঁতার কাটতে থাকা তীব্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাবছে কি চাই তীব্র, কেন এমন করে? এতদিনেও মানুষটা বরাবরের মতো অচেনা। পরক্ষণেই ভাবে কিছু মানুষের স্বভাব নিজেকে লুকিয়ে রাখা। তারা চায় কেউ তাকে খুঁজে বের করুক, কিন্তু তারা সবার ধরা ছোঁয়ার বাইরে। নিজেরা না চাইলে তাদের খুঁজে পাওয়া দুঃসাধ্য, কারণ তারা আকাশ সমান উঁচু সুপ্ত আগ্নেয়গিরি। জানার জন্য তাদের অগ্নিগহ্বরের গভীরে প্রবেশ করা মানে নিজেকে জ্বালানো। যাদের শীতল লাভা রূপটা মূল্যবান ধাতব সৃষ্টি করলেও সুপ্ত লাভা শুধুই বিনাশের কারণ। তীব্র তাদের একজন। এ লোকটাকে বুঝতে চাওয়া অন্যায়, তাই তোর কিছু না ভেবে দীর্ঘশ্বাস টেনে সেখান থেকে উঠতে যায়, কিন্তু অসাবধানতায় পা পিছলে যায় তুরের। তীব্র বলে চিৎকার করে আবার সেই জলে। তুরের চিৎকারে তীব্র দ্রুত এসে ওকে জড়িয়ে নেয়। আমার সঙ্গ চাও বললেই তো হয়, ভাব দেখাতে কি এমন বোকামি করার কি আছে? তোর কিছু বলতে গিয়েও বলল না, বলে লাভ নেই। তীব্রকে কিছু বোঝানো যাবে না, ভাবতেও ইচ্ছে করে পানিতে পড়েছে। সত্যিটা বললেও মিথ্যে মনে হবে, তাই সত্যি বলে নিজেকে হাসির পাত্র না বানিয়ে নীরব থেকে তীব্রের অপবাদ স্বীকার করাই উত্তম। কিন্তু পরক্ষণই বুঝলো বোকামি করেছে ও। তীব্র ইচ্ছে করে ওর পড়ে যাওয়ার ব্যবস্থা করেছে। কি ভাবছো বোকা পাখি? তীব্রের ডাকে ঘোর ভাঙে তুরের। কিছু না, যেতে দিন। চুপ। আঙুল রাখিয়ে তুরের ঠোঁটে। তুর আবার ওর চোখের মায়ায় পড়ে যাচ্ছে। তীব্র করুণ কণ্ঠে বলল, তোর আমি এতগুলো বছর তোমাকে ছেড়ে থাকলাম, তাতে কষ্ট কি শুধু আমার হয়েছে, তোমার হয়নি? নিশ্চুপ তুর। জানি হয়েছে, আমার চেয়ে বেশি কষ্ট তোমার হয়েছে। আমার কাছে তো তাও তাই ছিল, কিন্তু তোমার? তীব্রের কথা ওর বুক ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে, না চাইতেই ফুপিয়ে উঠছে। তা দেখে তীব্র ওকে শক্ত করে জড়িয়ে ধরে কানের নিচে চুমু দেয়। তোর নিজেও জড়িয়ে ধরে ওকে। তীব্র আবার বলে ওঠে, আমি জানি তোর সেদিন রাতে নেশাগুলো অবস্থায় সবটা স্বীকার করেছো তুমি। নিজের অজান্তে আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তাহলে আজ কেন দূরে? তোর শব্দ করেই কেঁদে ওঠে। আপনি নিজেই কাছে টেনে নেননি, দূরে থেকেছিলেন। তাতে কি? আমি তোমার অধিকার তোর। তুমি চাইলে কি দূরে থাকতে পারতাম? একবার নিজের কাছে ডেকে দেখতে। কেন আমি? তুরের কান্নাটা বেড়ে গেল। তীব্রের বুক থেকে নিজেকে ছাড়াতেই পানির মধ্যে ইচ্ছে মতো আঘাত করছে ওর বুকে। আপনি খুব খারাপ তীব্র, সব সময় নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। আমি কেন আপনার কাছে যাব? আমাকে জোর করে কে আটকে রেখেছে? জোর করে কে এসেছিল আমার কাছে? কে বিয়ে করতে চেয়েছিল? কে ভালোবাসতে বাধ্য করেছে? এত অপমান, শাস্তি, অবহেলা, এত কিছু সহ্য করার পর কেন চলে যাননি? আবার কাঁদতে লাগলো তীব্রকে জড়িয়ে। তো আপু আমাকে বলেছে
আমার মানসিক অবস্থা খারাপ হওয়ার পর সবাই আপনার সাথে বাজে ব্যবহার করেছে, এমনকি আমিও। তারপরও কেন ফিরে এলেন? সেদিন বিয়ে থেকে পালিয়ে যেতে কেন দিলেন? কেন আটকে রাখতে পারলেন না? আজ তাহলে এতগুলো বছর আমাকে এত কিছু সহ্য করতে হতো না। আর যখন আপনাকে নিজের করে পেয়েছি তখন বলছেন আমি কেন আপনাকে ভালোবাসতে বলিনি। ওর কথায় হাসি ফুটে ওঠে তীব্রের মুখে। তুরের মুখটা তুলে ভেজা শীতল চোখে ঠোঁট ছুঁয়ে বলে, এখন আফসোস কেন করছো? সেদিন পালানোর সময় মনে ছিল না? করুণ চোখে ওর দিকে তাকাই তুর। তখন কি জানতাম খারাপ লোকদের হতে কিনে আনা একটা মেয়েকে পবিত্র করেই গ্রহণ করেছিলেন? আমি তো ভেবেছি আমার প্রতি আনন্দের মোহটাকে চিরস্থায়ী করার জন্য বিয়ে নামক বন্ধনে নাম দিচ্ছেন। আমি চলে গেলে আমাকে খুঁজবেন না আপনি, বরং নতুন কাউকে। এর জন্যই পালিয়ে গিয়েছিলাম। এটা শুনে তীব্র ওকে আবার সুইমিং পুলের পাড়ে বসায়। তুর অনবরত কাঁদছে। ওর তুরের দুহাত নিজের হাতের ভাঁজে নেয়, চুমু খাই তাতে। তারপর বলে, তারপর কি দেখেছিল? তীব্র তোমার থেকে সবকিছু নিয়ে তোমাকে ছেড়ে দিয়েছে, নাকি তুমি পালিয়ে যাওয়ার পর খোঁজ করেনি? তীব্রের এমন কথায় তুর কিছুক্ষণ নীরব চাহনিতে ওর দিকে তাকিয়ে থাকে। তা দেখে তীব্র জিজ্ঞেস করে, কি ভাবছো? তুর ওর দিকে চেয়ে আনমনি বলে উঠল, আপনি সেদিন হোটেল থেকে আমাকে না নিয়ে আসলে কি হতো আমার? আচ্ছা তীব্র, আমি আজও বুঝলাম না, আপনি যদি আমাকে কিনেই নিয়ে আসলেন তাহলে কেন এনেছিলেন? আর কিভাবে বিশ্বাস করব আমি আপনার জীবনের প্রথম মেয়ে, যাকে আপনি ভালোবেসেছিলেন? ওরকম স্থান থেকে কেউ ভালোবাসার মানুষকে আনে? ওর কথাই তীব্র কিছুক্ষণ চুপ থাকে। তারপর শান্ত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলে, আজ তোমায় কিছু সত্যি কথা বলবো। একটা লম্বা শ্বাস নেয় তীব্র। তারপর বলে, আমি ভালোবাসার জন্য তোমাকে আনিনি। যদি বলি তুমি আমার কাছে জাস্ট একটা ভুল ছিলে, তাহলে? জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাই তুর। হ্যাঁ তোর, এটাই সত্যি। আমার সারা জীবনে একটা মাত্র ভুল হয়েছিল, আর সেদিন সে ভুলের মাসুল দিতে আমি ওই হোটেলে যাই, আর সেখানে স্টেজে তোমাকে দেখে দ্বিতীয় ভুলটা করি, মায়া চালানোর ভুল। এ ভুলটা চাইলেও ভোলার নয়, তাই সেটাতে নিজের প্রাপ্তি করে নিয়ে এসেছিলাম নিজের সাথে, আমার বন্ধ দরজার তুমি করে। তাহলে কেন আমাকে কোনোদিন স্পর্শ করেননি? হয়েছে, বললাম তুমি আমার এমন ভুল ছিলে যা ভোলা সম্ভব না। আর না ছেড়ে দেয়া, তোমাকে ছেড়ে দিলে তুমি তোমার পরিবারের কাছে চলে যেতে, কারণ তুমি তখন আমাকে ভালোবাসোনি। তাই তোমাকে বন্ধ দরজার বন্ধনে করতে বাধ্য হয়েছিলাম। কেন? তখনই কি ভালোবেসে ফেলেছিলেন? তাহলে আমার সাথে এমন রুড বিহেভ করতেন কেন? আলতো হাসে তীব্র। তখনও তোমাকে ভালোবাসতে পারিনি, ভালোবাসা অনেক পরের ব্যাপার ছিল। তবে রুর ব্যবহার করতাম তোমার থেকে দূরে থাকার জন্য, কারণ আমি বুঝে গিয়েছিলাম যে কারণে তোমাকে আটকে রেখেছিলাম তুমি তার ঊর্ধ্বে চলে যাচ্ছিলে আমার জন্য। তাই নিজেকে যতটা সম্ভব দূরে রাখতাম। আমাকে যে কারণে আটকে রেখেছিলেন মানে? কেন? কিছুটা ভ্রু কুচকাই দূর। দীর্ঘশ্বাস ছাড়ি তীব্র। বললাম তো, একটা ভুল শুধরাতে হোটেলে যাই, আর মজার ব্যাপার তোমাকে ওই অবস্থায় দেখে মায়া নামক বন্ধনে জড়িয়ে সে ভুলের মাসুল দিই, আর আমাকে মায়া চরণের শাস্তি স্বরূপ তোমাকে আটকে রাখি। মানে ভুল শুধরানোই আটকে রাখার কারণ ছিল। আমি আপনার কথা বুঝলাম না। তাহলে এটা ভাবো, তোমাকে আটকে রাখার কারণ নিজের একাকিত্ব দূর করা। তুমি আমার জীবন আসার আগে আমি কাজের মাঝে ডুবে থাকতাম, যাতে একাকিত্ব আমাকে গ্রাস না করতে পারে। কিন্তু তুমি আসার পর আমি কাজের বাইরে একটু একাকিত্ব চাইতাম, যাতে সেই সময়টা তোমায় নিয়ে কাটাতে পারি। তাহলে ভালোবাসলেন কবে? আবার হাসলো তীব্র। জানো তো তোর, তুমি প্রথম মেয়ে ছিলে যাকে দেখার জন্য আমি একটু সময় খুঁজতাম। তোমার রুমে তোমাকে নজর রাখার জন্য সিসিটিভি লাগাইনি, তোমাকে দেখার জন্য লাগিয়েছিলাম। আর জানো তো, কাজের ফাঁকে যখন একটু বেশি সময় বের করতে পারতাম, তখনই 1000 মাইল পেরিয়ে তোমার কাছে ছুটে আসতাম। যদিও তোমার সাথে রুর আচরণ করতাম শুধুমাত্র তোমার থেকে দূরে থাকার জন্য, যাতে তোমার কোনো ক্ষতি না হয়। আমার উত্তর এটা নয় তীব্র। আপনি কবে আমাকে ভালোবাসলেন? সত্যি বলতে, তোমাকে কত ভালোবাসি এটা বুঝতে পেরেছি তুমি আমার থেকে পালিয়ে যাওয়ার পর। অবাক হয় দূর। তাহলে বিয়ে কেন করেছিলেন? কারণ তুমি আমাকে ভালোবেসেছিলে, মনে পড়ে তোর? নিশ্চুপ দূর। সত্যি বলছি, আজ ততদিনে আমি জেনে গেছিলাম তুমি তোয়ার সেই বোন। এখানে তো আপু আসলো কোথা থেকে? আসলে আমি জানতাম তায়ান আমার জন্য ওর গার্লফ্রেন্ড তোয়ার বোনকে চুজ করেছে, আর তায়ানের কোনো কথা আমি কোনোদিন ফেলিনি।
আর তোয়া যখন আমাকে তোমাকে খোঁজার জন্য বিভিন্ন কাগজপত্র দেয়, আমি তখনই জানতে পারি তাই না আমার জন্য যে মেয়েটাকে পছন্দ করেছে সে আর কেউ নয়, তুমি। এটা ছিল প্রথম রিজন। ভালোবাসা নিয়ে উদাসীন থাকার কারণে বুঝতে চাইনি, কিন্তু এটা বুঝতে পেরেছিলাম আমি তোমার প্রতি দুর্বল। এটা ছিল দ্বিতীয় কারণ। আর তৃতীয় কারণটা হলো আমার প্রতি তোমার ভালোবাসা। ব্যাস, আর কি চাই? মানে? মানে আবার কি? ভুলে গেছ তুমি আমাকে বুড়ো বলেছিলে? মেয়ে জুটবে না বলে তোমাকে আটকে রেখেছে। মুখ ফুলিয়ে সম্মতি জানাই তুর। তোমার কথা শুনে টনক নড়ে আমার। আসলে বুড়ো হয়ে যাচ্ছে, 28 পার হয়ে যাচ্ছিল। আর বিয়ে তো একদিন করতেই হবে। কিছু চাওয়া পাওয়া সবার মতো আমারও ছিল, বুঝোই তো। বেসিক কিছু নিড সবার থাকে। তখন আর কি নিজের প্রয়োজন আর ওই 3টা রিজন মিলিয়ে দেখলাম আমার জন্য তুমি পারফেক্ট। আর সব কিছু যখন রেডি, তাহলে আর দেরি করে কি হবে, করে নিলাম বিয়ে। তাছাড়া আমারও তো বাবা হওয়া দরকার ছিল নাকি? না মানে হসপিটালে বেবি হলে আমার ইচ্ছে হতো একটা বেবির। কিছুক্ষণ চুপ থেকে তুর বলল, বিয়ে যখন করেছিলেন কেন বললেন না আমাকে? কেন নিজেকে অপরাধী ভাবতে বাধ্য করলেন? তীব্র নির্বাক। এর প্রকৃত উত্তর তীব্র দিতে পারবে না, কিন্তু মনের উত্তর। ক্ষমা চাইছে, ভেবে নাও এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তবে বিশ্বাস করো, তোমার 18 বছর আগে কোনোদিন খারাপ দৃষ্টিতে দেখিনি। আমি জানি তীব্র, আর এই জন্যই আমি জন্মদিনে আপনার কথা শুনে অবাক হয়েছিলাম। আর যেদিন আপনি কোনো সম্পর্ক ছাড়া। তুরের ঠোঁটে আঙুল রাখে তীব্র। ওকে আর কিচ্ছু বলতে না দিয়ে করুণ কণ্ঠে বলল, মনে আছে আমার প্রথম যে রাতে তোমাকে নিজের অস্তিত্বে স্থান দিয়েছিলাম তার কথা? কিন্তু তোমার মনে আছে আমাকে তোমার কাছে আসতে দেখে চোখ বন্ধ করে নিয়েছিলে তুমি? মাথা নাড়াই দূর। তুমি হয়তো ভেবেছ সে রাতে তুমি একাই কষ্ট পেয়েছ, আমি পাইনি। ভুল ছিলে। সেদিন আমি ওই সমান কষ্টের ভাগিদার ছিলাম। প্রচণ্ড অপরাধ বোধ কাজ করছিল। চোখ বন্ধ রাখার কারণে তখন তুমি বুঝতে পারোনি, কিন্তু সেদিন নিজেকে খুব অপরাধী লাগছিল তোমাকে ছুতে। কিন্তু পরক্ষণে ভেবেছে আমি আমার স্ত্রীকে স্পর্শ করছে, কোনো পাপ করছে না। তবে তোমাকে না বলে আমি আরও বড় পাপ করেছি। প্রশ্ন এখনও সেখানেই তীব্র। কেন বলেননি আমাকে বিয়ের কথা? আবার তীব্র কথা ঘুরিয়ে নেওয়ার জন্য বলে, আচ্ছা, তুমি কি রাগ করেছ তোমাকে ভালোবেসে বিয়ে করেনি বলে? তুর কেঁদে উঠে তীব্রকে জড়িয়ে। না তীব্র, আমি এর জন্যই এত কিছুর পরও আপনাকে ভালোবেসেছি, কারণ আপনি আমাকে ওই নোংরা লোকগুলোর হাত থেকে বাঁচিয়েছিলেন। তবে বিয়ের কথা না জানানোর জন্য আমি তবু যখন জেনেছি আমি আপনার স্ত্রী, রাগ করলো, ভালোবাসা শেষ করতে পারিনি। কিভাবে পারতাম? যেখানে আমার ধারণা ভুল ছিল, আপনি আমার সম্মান নষ্ট করেননি, বরং আমাকে স্ত্রী হিসেবে চেয়েছিলেন। কথাটা শুনেই তীব্র নিজের হাত মুঠো করে চোখ বন্ধ করে নেয়। তারপর নিজের মনে বলে, ক্ষমা করে দাও তোর, আমি আজ তোমাকে সব সত্যি বললাম, কিন্তু তা অন্যভাবে। যা মনের মাঝে চাপা দিয়েছে সেটা মনেই থাক। কিছু কিছু কথা গোপন থাকাই শ্রেয় সম্পর্কের প্রয়োজনে। তীব্র, আপনি কিন্তু এখনও বললেন না বিয়ের কথা কেন বললেন না? বলে উঠল তুর। ওর যাকে ভাবনা থেকে বেরিয়ে আসে তীব্র। বুঝতে পারে কেন বিয়ে করেছে উত্তর না দিলে তুর ছাড়বে না। তাই আলতো হেসে তুরের কপালে চুমু দিয়ে বলে, মনের স্বার্থপরতার জন্য। মানে? তীব্রের উত্তরে সন্দিহান তুর। তা বুঝতে পেরে তীব্র বলে, দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কতটুকু সহ্য করার ক্ষমতা রাখো। হয়তো দেখতে চেয়েছে আমি তোমার মোহ ছিলাম নাকি ভালোবাসা। কথাটা শুনেই তুর হেসে দেয়। মানেটা কি? আপনি আমার মোহ? যাই হোক, তা কি বুঝলেন? দীর্ঘ 1 মাস তোমার সাথে থেকে আমি তোমার প্রতি আসক্ত হয়ে গেছিলাম। তাই তোমার মন রাখতে ধর্ম মতে বিয়ে করতে চেয়েছে। কিন্তু তুমি কি করলে? ভালোবাসি বলে আমার সব কিছু কেড়ে নিয়ে চলে গেলে। মানে তোমার আনন্দ কেটে গিয়েছিল আমার থেকে। সো আমি তোমার মোহ ছিলাম। সিম্পল লজিক। রেগে যায় তুর। লজ্জা করে না এটা বলতে? আমি আপনাকে ছি ছি ছি, লজ্জা করে না? তুমি আমাকে ব্যবহার করে প্রয়োজন মিটিয়ে ছেড়ে চলে গেলে। পুলিশে কমপ্লেন করলে, অপমান করলে। সেটা অবশ্যই মোহ। আবার বলছো আমাকে ভালোবাসতে। কখনো না, আমি জাস্ট তোমার মোহ। ভালো তো আমি বেসেছি, তাই বারবার তোমার কাছে ছুটে গিয়েছে। কথাটা শুনে বাণীতে থাকা তীব্রের গলা চেপে ধরে তুর। প্রচন্ড রেগে উত্তেজিত হয়ে গড়গড় করে বলতে শুরু করে, একদম বাজে কথা বলবেন না।
আপনাকে এখনও বুঝতে হবে আমি কতটা ভালোবাসি। না, পাগলের মতো ভালোবাসি। শুধু আপনাকেই ভালোবাসি, আপনার চেয়ে 1000 গুণ বেশি। বাঁকা হাসে তীব্র। তাহলে স্বীকার করলে তুমি আমাকে আমার চেয়েও বেশি ভালোবাসো, আমার চেয়েও বেশি। তীব্রের কথায় বোকা বনে গেল, মানে তীব্র ওকে ভালোবাসি বলানোর জন্য। আপনার মতো খারাপ লোক আমি জীবনও দেখিনি। কতবার বলতে হবে ভালোবাসি? আমার না উচিত ছিল যখন আপনি ছিলেন না তখন কাউকে বিয়ে করে নেওয়া। বলে উঠে যেতে নেয়, কিন্তু তীব্র ওকে টেনে পানিতে তীব্রের বুকের উপর ফেলে দেয়। এতক্ষণের হাস্যজ্জ্বল চেহারা ভয়ঙ্কর হয়ে এসেছে। তোরকে এত জোরে চেপে ধরেছে যেন হাড় গোড় আস্ত থাকবে না। তীব্র দাঁতে দাঁত চেপে বলে, জানো তো তোর, তুমি যখন অসুস্থ ছিলে তখন তোমার বন্ধু সানিয়াতকে আমি ওর মায়ের সাথে চাকরির সুবাদে ইংল্যান্ড পাঠিয়ে দিয়েছিলাম। ও চলে যাওয়ার কয়েক মাস পর আমি দেশ ছেড়েছি, যাতে তুমি বা তোমার পরিবার তোমাকে নিয়ে অন্য কারোর উপর ডিপেন্ড হতে না পারে। আর আমি যতদিন ছিলাম তাতে তোমার পাশে অন্য কেউ, তাই এই কথা এটাই যেন শেষবারের মতো হয়। তুমি শুধু তীব্র যেমন তোর যার অন্য কারো নাম মুখে আনতে পারে না, তোমাকেও তাই। আমি যার অন্য কারো কথা মনে এলো না। তীব্র ছাড়ুন, আমার লাগছে। আমি জাস্ট এমনি। আর কিছু বলার আগেই তীব্র ওকে চুপ করিয়ে দেয়। পরক্ষণেই কোলে তুলে পানি থেকে বেরিয়ে আসে। তোর বুঝতেই পারছি তীব্র রেগে গেছে, কিন্তু সামান্য কারণে এতটা রাগ। ও ভয়ে ভয়ে তীব্রের চোখের দিকে তাকায়, কিছুটা ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করে, তীব্র কোথায় নিয়ে যাচ্ছেন? কিন্তু তীব্র কোনো কথা বলল না। ওকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। তোর শুধু ওর দিকে চেয়েই আছে। হঠাৎ তীব্র ওকে নিয়ে অন্ধকার রুমের ভেতর ঢুকলো। ব্যাপারটা কেমন যেন লাগলো তুরের, কারণ তীব্র ক্রমাগত অন্ধকারের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। একসময় থামলো তীব্র, তোর কিছু বলার সাহস পাচ্ছে না। তখনই রুমে হালকা আলোর রেশ ফুটে উঠেছে, আর তীব্র ওকে নামিয়ে দেয়। চারদিক তাকিয়ে যা দেখতে পায় তাতে রুহ কেঁপে ওঠে তুরের। তোর 6 বছর আগে যে রুমে বন্দিনী হিসেবে ছিল, এটা সেই রুমের মতো সাজানো, না অবিকল সেই রুমের মতন। ও বিস্মিত চোখে তীব্রের দিকে তাকায়। তীব্রের ঠোঁটের হাসি জানা দিচ্ছে ও ভুল। এটা সেই রুমের মতো দেখতে নয়, সেই রুমটাই। মাটিতে পাতা সেই বিছানা, দেয়াল, আলমারি সবকিছু একদম সেম। তুরের ভুল হতেই পারে না, কারণ ওর নখ দিয়ে আঁকা চিহ্ন দেয়ালে স্পষ্ট। তাছাড়া চাইলেও এই রুমের কিচ্ছু ভোলা সম্ভব না। এই রুমে তীব্রের সাথে কাটানো ভালো লাগা, খারাপ লাগার মুহূর্ত জড়িয়ে আছে। এসব দেখে ও আবছা কণ্ঠে বলে, তার মানে আমি অস্ট্রেলিয়া ছিলাম? নিশ্চয়ই ওই লোকগুলো আমাকে এখানে নিয়ে এসেছিল। আর আপনি তাহলে বিয়ের কথায় বাংলাদেশ কেন গেলেন? তোর তখন নেশাই ছিল বলে পুরোপুরি সবটা মনে নেই। নিজের অপরাধ বোধ লুকিয়ে তীব্র মুখে প্রশান্তির আভা ফুটিয়ে বলল, 3 মাসে তোমাকে বন্দি রেখে যে কষ্ট আমি দিয়েছিলাম তার কিছুটা লাঘব করতে আমি তোমাকে বাংলাদেশে নিয়ে গেছিলাম। আর যেহেতু তোয়া তোমাকে খোঁজার কথা বলেছিল, তাই তোমার নাম ঠিকানা আমি পেয়েছি। ভেবেছিলাম বিয়ে করে তোমাকে বাড়ি ফিরিয়ে দেব, কিন্তু তুমি। তোর চুপ। আমি এখানে তোমাকে আটকে রেখেছিলাম, এখানে আমি আপন করে পেয়েছিলাম। তাই আমার আগামীর পথ চলা এখান থেকে শুরু করতে চাই, আর এর জন্যই এতদিন তোমার ঠিক দূরে ছিলাম। কিন্তু তীব্র, আমার বন্দিনী চাই। কথাটা বলেই তীব্র ওকে নিয়ে সেই মাটিতে পাতা নরম বিছানায় শুয়ে দেয়। ঘোর দৃষ্টিতে তাকিয়ে হালকাভাবে তুরের গাল স্পর্শ করতেই তোর ওর হাত ধরে ফেলে। তীব্র জিজ্ঞাসু সূচক দৃষ্টিতে তাকায়। তোর খুব করুণ কণ্ঠে জিজ্ঞেস করে, তীব্র আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন? তীব্র কিছুক্ষণ নীরবতা পালন করে বলে, আমার মুখের কথা কি বিশ্বাস করা উচিত হবে তোর? মাথা নাড়িয়ে অসম্মতি জানায়। তাহলে আর জানতে হবে না, আমৃত্যু পর্যন্ত আমাকেই তোমার পাশে পাবে। তখন হয় নিজে বুঝে নিও আমি তোমাকে সত্যি ভালোবাসতাম কিনা। নিশ্চুপ দূর। তা দেখে তীব্র আবার বলে, আমি তো তোমার কাছে অভিশাপের ন্যায় ছিলাম। অভিশাপের কাছে যখন এসেছো, অভিশাপকে ভালোবেসেছো, তাই অভিশাপ তো করতে চেয়েছি তোমাকে। তোর তীব্রের গালে হাত দিয়ে করুণ কণ্ঠে বলল, সত্যি কি অভিশাপ আপনি? আমি জানি তোর, তুমি আমাকে যতটা ভালোবাসো ততটাই ঘৃণা করো। হয়তো বা তীব্র। তোর ওর কথার আর কোনো প্রত্যুত্তর করতে পারে না। ওর দিকে তাকিয়ে শুধু একটা ভাবনার বিচরণ ঘটে তুরের মনে। আপনি এমন একটা মানুষ যে 1000টা ঘৃণার বিপরীতে ভালোবাসার একটা কারণ দিয়েছেন।
ভালোবাসা যেই একটা কারণ হাজারটা ঘৃণার কারণের চেয়েও অনেক ঊর্ধ্বে। ঘৃণা করতে চাইলে ভালোবাসতে ইচ্ছে করে, দূরে যেতে চাইলে কাছে আসতে। আপনার দেনা পানো অদ্ভুত। ভালোবাসা চাইলে কষ্ট দেন, কষ্ট চাইলে হাসি, হাসি চাইলে বেদনা, বেদনা চাইলে ঘৃণা, আর ঘৃণা চাইলে ভালোবাসা ভরিয়ে দেন। কি দিতে চান আমাকে? আপনি কেন চোখের জল বানাতে পারে আর না ঠোঁটের হাসি? আপনি না কল্যাণ আর না অভিশাপ। কি আপনি? তোর তীব্রের চোখে পলকহীনভাবে তাকিয়ে আছে। তা দেখে তীব্র বিছানায় শুয়ে থাকা তোরের দুপাশে হাত দিয়ে ওর মুখে হালকা ফুঁ দেয়। তোর নিজের চোখ বন্ধ করে নিলেই তীব্রের ঠোঁটে হাসির রেখা ফুটে ওঠে। তীব্রর কপালে চুমু দিয়ে বলে, ভালোবাসা না, ভালো লাগে বানাতে চাই তোকে। এমন ভালো লাগা যা অনন্ত, কোনোদিন শেষ হবার না, যা ক্রমশ মোহনীয় করে তুলবে তোকে আমার চোখে। ভালোবাসা তো সময়ের সাথে ফিকে হয়ে যায়, কিন্তু ভালো লাগা ওই পাগলামির মতো, যা মাথায় চড়ালে আর থামে না। যদিও সে ক্ষণিকের, তবু সে ভালো লাগে বানাতে চাই তোকে। প্রতিটি সময়ের, প্রতিটি ক্ষণের, প্রতিটি মুহূর্তের ভালো লাগা করতে চাই তোকে। আজীবন তোর মাঝে উন্মোদনা করার জন্য। লক্ষ্য না, রাস্তা তুই আমার। লক্ষ্য তো একদিন পূরণ হয়ে যাবে, কিন্তু রাস্তা অফুরন্ত, কোনোদিন শেষ হবার না। পৃথিবী যেমন পথ শেষে নতুন পথ খুঁজে নেয়, নিজেই তৈরি করে নিজের চলার পথ, আমিও সেই দিশাহীন পথের পথিক হতে চাই। তোকে রাস্তা বানিয়ে তোর মাঝে চলতে চাই। তুই নামের রাস্তা শেষ হলে আবার যেন তোর মাঝে খোঁজ করতে পারি নতুন রাস্তার, সেটা শুধু তোর মাঝে। বারবার নতুন করে বিচরণ করতে পারি তোর মাঝে। লক্ষ্যে পূরণ হলেই জেদ চলে যায়, তাই মুসাফির হয়ে তুই নামের রাস্তাতেই গড়াতে চাই আমার বসতি। আমার নেশা তুই, এমন ভয়ঙ্কর নেশা যা কাটাতে কাটাতে যেন ধ্বংস হয়ে যায়, সর্বনাশ ডেকে আনে আমার। তবু যেন ছাড়তে না পারি সেই নেশা। সেই নেশা চাই আমার, যার মাদকতা আসক্ত করবে আমায়। ডুবে থাকতে চাই, নিঃস্ব হতে চাই তোর নামের সেই নেশা। পারবে কি এমন নেশা হতে? তুই না চাইলে তোকে পারতে হবে। হ্যাঁ, তুই আমার ক্ষণিকের না, অনন্তকালের চাওয়া। তাই তোর ছোঁয়ায় আমি সারা জীবন থাকতে চাই। তুই শুধু আমার, তাই তো তোকে হতে হবে আমার। বন্ধ দরজায় তুমি হবে তোর, আমার বন্ধ দরজায় তুমি। শুধু তোমার সম্মতি চাই আমার। বন্ধ চোখেও পারল না তোর তীব্রের কথার উত্তর দিতে। কিছু বলার জন্য ঠোঁট জোড়া কেঁপে ওঠে ঠিকই, কিন্তু বলতে পারে না তোর। তীব্র নামের এক রহস্যের মাঝে হারিয়ে যায়।